ওকে, আমরা লাস্ট ক্লাসে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন স্টার্ট করেছিলাম, হ্যাঁ কি না? তো আজকে সেই সিস্টেম অফ ইকুয়েশনের মেন একদম ভাইটাল জায়গাটা আমরা পড়বো। ঠিক আছে, তার আগে আগের দিন যেটা পড়েছিলাম সিস্টেম অফ ইকুয়েশন, সেই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, না হলে তোমরা কানেক্ট করতে পারবে না। ওকে, আচ্ছা আমাকে বলবে তোমাদের অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছ? ক্লিয়ার। ওকে ওকে, চলো তাহলে আজকে টপিকের নাম লেখো সিস্টেম অফ ইকুয়েশনস। ওকে, অ্যাকচুয়ালি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র লিনিয়ারটাই আছে, কিন্তু সিস্টেম অফ নন লিনিয়ারও হয়। তো তোমরা আরো বেটার হবে যদি এটাকে লেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ওকে, বেশ। প্রথম কথা হচ্ছে আমি সিস্টেম অফ ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কি বলেছিলাম? প্রথম কথা, লিনিয়ার ইকুয়েশন কি বলেছিলাম? যে তোমার কাছে যে ইকুয়েশনটা থাকবে সেখানে যে ভ্যারিয়েবল গুলো থাকবে, সেই ভ্যারিয়েবলের প্রত্যেকের ডিগ্রি কি হবে? ওয়ান হবে। প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডিগ্রি যদি ওয়ান হয় তাহলে ওই ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশন বলা হবে। ওকে, এরকম কালেকশন অফ মোর দেন ওয়ান লিনিয়ার ইকুয়েশনস ইজ কল্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, কালেকশন অফ মোর দেন ওয়ান লিনিয়ার ইকুয়েশনস ইজ কল্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তো তার জন্য আমি কি ইউজ করেছিলাম, কোন সিস্টেম অফ ইকুয়েশনটা ইউজ করেছিলাম? a11 x1, a12 x2, a13 x3, এরকম করতে করতে আপ টু কত দূর? a1n xn, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে b1। একইভাবে a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 প্লাস ডট 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 করে a2n xn, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে b2। এরকম করে আমি টোটাল m নাম্বার অফ ইকুয়েশনস নেব। কতগুলো? m নাম্বার অফ ইকুয়েশনস। লাস্ট ইকুয়েশন কত হবে? am1 x1 প্লাস am2 x2 প্লাস am3 x3 প্লাস এরকম করতে করতে amn xn, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে bm। দেখো বুঝতে পারলে কিন্তু এখানে টোটাল কতগুলো ইকুয়েশন আছে? m নাম্বার অফ ইকুয়েশনস আছে। কতগুলো ভ্যারিয়েবল আছে? n নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে। মনে থাকবে, ইকুয়েশনস কতগুলো আছে? m নাম্বার অফ ইকুয়েশনস আছে। ভ্যারিয়েবল কতগুলো আছে? n নাম্বার অফ ভ্যারিয়েবল আছে। ঠিক, এবার এর উপর বেস করে, কার উপর বেস করে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা লিখেছি, এটাকে না একদম শর্টে এই ফরম্যাটে লেখা হয়। কি ফরম্যাট? এ এক্স ইকুয়ালস টু বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ এক্স ইকুয়ালস টু বি, কি জিনিসটা? সেটা কি জিনিস? এই যে এখানে যেটা লিখেছি এ ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কি বলা হয়? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? আচ্ছা, প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্ট, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি প্রথম ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট কত, কি বলবে? প্রথম ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট কত? A11। a1। কোএফিসিয়েন্ট মানে হচ্ছে x1 ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট নাম্বারটা তোমার এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট। ওকে, একইভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি যে সেকেন্ড ইকুয়েশনে x2 এর কোএফিসিয়েন্ট কত? a22। ওকে, তো এরকম ভাবে এই যে যতগুলো তুমি কোএফিসিয়েন্ট পাচ্ছ, সেই সমস্ত কোএফিসিয়েন্টকে যদি একসাথে আমি একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল এ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো তো, ঠিক লিখছি কিনা? a11, a12, a13, ডট 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 a1n। ওকে, a21, a22, a23, আপ টু a2n। এরকম করতে করতে তুমি কত দূর যাবে? am1, am2, am3, লাস্ট এলিমেন্টটা কি হবে বলো দেখি, কে বলতে পারবে? a AMN।
এ এম এন। ভেরি গুড। এই যে ম্যাট্রিক্সটা তুমি পেলে এটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল এ কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার যে ভ্যারিয়েবল গুলো আছে তাদের ম্যাট্রিক্স। ওকে, বা এটাকে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স বলতে পারো, বা ভেক্টর ম্যাট্রিক্সও বলা হয়। আমি ভ্যারিয়েবল ম্যাট্রিক্স বলে দিচ্ছি, ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা, ভ্যারিয়েবল ম্যাট্রিক্স কে না একটু অন্যরকম ভাবে লেখা হয়, আমি পরের পেজে লিখছি, নেক্সট পেজে। বি যেটা, সরি, এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। তার মানে কি? এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ডট 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 করে এক্স এন। মনে রাখবে ভ্যারিয়েবল ম্যাট্রিক্সের যে অর্ডারটা হবে সেটা, ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ওকে, ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। মানে এখানে কি হবে, তোমার এন নাম্বার অফ রোজ থাকবে আর একটা কলাম থাকবে। ওকে, মানে এটার অর্ডার হচ্ছে এন ক্রস ওয়ান, বা এন বাই ওয়ান, ক্রস বলবে না, এন বাই ওয়ান। কেন এই জিনিসটা কেন হচ্ছে এন বাই ওয়ান? কেন আমি ওয়ান বাই এন কেন লিখলাম না, কেউ বলতে পারবে? আমি ম্যাট্রিক্সটাকে এভাবে কেন লিখলাম? Number of rows cross number of columns. সেটা বলিনি আমি। আমি তো এক্স ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে পারতাম, এভাবে ভেরিয়েবল তো। ম্যাট্রিক্স সবসময় কলমেই হয়। কেন, সেটাই হচ্ছে কোশ্চেন, কেন কলামে হয়? তুমি যদি এটাকে কলাম ম্যাট্রিক্স না বানাও তাহলে কি সমস্যা হবে সেটা তোমাকে ভাবতে হবে। এটা তো ঠিক যে সবসময় কলাম হয়, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে নিজেকে কোশ্চেন করতে হবে কেন কলাম ম্যাট্রিক্স হচ্ছে। আমি যদি রো ম্যাট্রিক্স করতাম তাহলে কি সমস্যা হতো? এই কোশ্চেন গুলো যখনই মনের মধ্যে ভাবতে শুরু করবে, অটোমেটিক তোমার কনসেপ্ট বাড়বে। কেন সমস্যা হচ্ছে দেখো, খুব একদম সিম্পল কনসেপ্ট, তোমরা প্রত্যেকে জানো। আমি অ্যান্সার দেবো, তোমরা বলবে ও আচ্ছা এই জন্য, মানে তোমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলবে। দেখো আমার এ ম্যাট্রিক্স এর অর্ডার কত? এই যে এ ম্যাট্রিক্স কত পেয়েছো? কতগুলো রো আছে? এম নাম্বার অফ রো। কতগুলো কলাম আছে? এন নাম্বার অফ কলাম আছে। হ্যাঁ কি না? তাহলে এ ম্যাট্রিক্স পাচ্ছ এম বাই এন। তাহলে এক্স ম্যাট্রিক্স কত হলে তুমি মাল্টিপ্লাই করতে পারবে? মাল্টিপ্লাই এর রুল কি ছিল? Sir, a column of the first matrix and the row of the second matrix should be শুড equal, বি সেম। শুড should বি be সেম। same. Yes, sir. হ্যাঁ, একদম। column of the first matrix and row of the second matrix must be equal। তাহলে তুমি বলো এটাকে n হতে হবে না n ক্রস ওয়ান? বোঝা গেল কেন n ক্রস ওয়ান হচ্ছে? কারণ তুমি যদি এটাকে ওয়ান ক্রস ওয়ান বাই এন যদি করতে, তুমি মাল্টিপ্লাই করতে পারতে না। ঠিক, তাহলে এটা তার জন্য হচ্ছে n বাই ওয়ান। বোঝা গেল? ওকে, এবার এসো বি। বিটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কিন্তু তোমরা যে স্কেলার ম্যাট্রিক্স যে ডেফিনেশন পড়েছিলে সেটা ভাববে না। স্কেলার ম্যাট্রিক্স ইন দা সেন্স, এখানে আমার রাইট সাইডে যে নাম্বার গুলো আছে তারা প্রত্যেকে হচ্ছে স্কেলার নাম্বার, তার জন্য এটাকে আমি বলছি স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো এটা কি হবে বিটা? বিটা কি হতে পারে ভালো করে ভাবো, আমার ইকুয়েশন কি বলছে ভালো করে দেখো এখানে। এ এক্স ইকুয়ালস টু বি, তাহলে বি এর অর্ডারটা কত হবে? এ যদি এম বাই এন হয়, আর এক্স যদি এন বাই ওয়ান হয়, তাহলে বি কত হবে? Sir, m by 1. এম বাই ওয়ান। তাহলে বি এর মধ্যে দেখো এম নাম্বার অফ রোজ থাকবে আর একটা কলাম থাকবে। তাহলে বিটা কত হচ্ছে? বি ওয়ান, বি টু, বি থ্রি, ডট 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 করে বি এম। বোঝা গেল? এটা তাহলে কি হচ্ছে এম বাই ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন অর্ডার গুলোকে বা কেন আমি ম্যাট্রিক্স গুলোকে এই ফরম্যাটে নিচ্ছি। ঠিক। তা তুমি যদি বলো স্যার আমি যদি কলাম ফরম্যাটে না লিখে রো ফরম্যাটে লিখতে চাই তাহলে কি হবে না? হবে, লিখতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমাকে এটাকে কিভাবে লিখতে হবে জানো? তোমাকে এটাকে লিখতে হবে বি ওয়ান, বি টু, বি থ্রি, ডট 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 বি এম, তারপরে মাথায় একটা ট্রান্সপোজ করে দেবে। একই ব্যাপার। ঠিক আছে, যদি ট্রান্সপোজ করে দাও তাহলে মিনিংটা তোমার সেম থাকছে। দরকার নেই, এত ঝামেলা করার দরকার নেই, সিম্পলি এটাকে এভাবে রেখে দাও। তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের যে জেনারেল ফর্ম, সেই জেনারেল ফর্মটা কি দাঁড়াচ্ছে? এ এক্স ইকুয়ালস টু বি, এটা কি বলা হচ্ছে? জেনারেল ফর্ম।
জেনারেল ফর্ম অফ কার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ওকে, আশা করি আর কোনো ডাউট নেই। এ কি ম্যাট্রিক্স? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্স কি ম্যাট্রিক্স? ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। বি কি ম্যাট্রিক্স? বি হচ্ছে রাইট সাইডের যে স্কেলার ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, যাবো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলবে না, স্কেলার ম্যাট্রিক্স বলবে। ঠিক আছে না? ওকে, এখন এই যে রাইট সাইডে তুমি যে বি কে পেলে না, এ এক্স ইকুয়ালস টু বি, তুমি যেটা বলছো এ এক্স ইকুয়ালস টু বি, এই বি এর যে ভ্যালু, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে সিস্টেম অফ ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। আমি আগের দিনই বলেছি, কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ বি। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ বি, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, আর এটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এগুলো আমি আগের দিন বলেছি, বেশি ডিটেলসে যাব না। নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনস। আচ্ছা, হোমোজিনিয়াসটা কি ছিল, কে বলতে পারবে ফটাফট? হোমোজিনিয়াসটা কি ছিল? বলো 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 বলো, হোমোজিনিয়াসটা কি ছিল, কে বলবে? আচ্ছা, অর্ণব রয়, তুমি কি অন্য নামে জয়েন করেছো? তোমার নামটা কি? স্যার আমার মনে হচ্ছে যে ওই a11 x1 প্লাস a12 x2 আপ টু a1n xn ইকুয়ালস টু b1 নিয়ে ডট ডট করে am1 x1 প্লাস am2 x2 প্লাস amn xn ইকুয়ালস টু bn, এইটাকে হোমোজেনাস বলে? ওটা তো সিস্টেম অফ ইকুয়েশন, তুমি তো পুরো সিস্টেম অফ ইকুয়েশনটাই বলে দিলে। বি এর, আচ্ছা তার আগে অর্ণব, অর্ণব রয়, তুমি কে, মানে তোমার নামটা কি? এই নামের তো কোনো স্টুডেন্ট আমার কাছে অ্যাডমিশন নেয়নি। অর্ণব রয়। अच्छा मैं सर, हेलो। হ্যাঁ, তোমার নামটা কি? अच्छा, वो सर मेरा नाम करण सर, वो आपको सर डीपीए समझ आ रहा होगा। वो सर पता नहीं क्या कैसे नाम चेंज हो गया। ওকে 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 ওকে, ইউ ক্যান রিনেম ইউর নেম। ওকে, ग्रेट ग्रेट सर। सर अब ठीक है। हाँ हाँ, अब ठीक है, अब ठीक है, नो प्रॉब्लम। শুভদীপ, তুমিও তোমার নামটা চেঞ্জ করে নেবে। তোমার মানে খারাপ দেখায় না তোমাকে, কখনো কিছু বলতে গেলে তোমার বাবার নামটা মুখে চলে আসে। চেঞ্জ ঠিক আছে করে স্যার, নেবে। ঠিক আছে স্যার, করে নেবো হুম, করে নেবো করে নেবো করে নেবো। ওকে, তাহলে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, এটা হচ্ছে আমি আগের দিন বলেছিলাম, তুমি যে সিস্টেম অফ ইকুয়েশনটা লিখেছো, তার রাইট সাইডে যে ভ্যালু গুলো আছে, এই যে এই প্রত্যেকটা ভ্যালু, b1 b2 আপ টু bm পর্যন্ত, রাইট সাইডের প্রত্যেকটা ভ্যালু যদি জিরো হয়, ওকে, রাইট সাইড যে কনস্ট্যান্ট গুলো আছে তাদের প্রত্যেকের ভ্যালু যদি জিরো হয়, তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনটাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। বোঝা গেল? বি যদি জিরো হয়, এক্স ইকুয়ালস টু বি, এখানে বি যদি জিরো হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। ফর এক্সাম্পল, ধরো এক্সাম্পল হিসেবে আমি বললাম 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়ালস টু জিরো, আর ধরো বললাম 3x প্লাস 7y প্লাস 9z ইকুয়ালস টু জিরো। দেখো এটা দুটো ইকুয়েশন আছে, তিনটে ভ্যারিয়েবল আছে, কিন্তু রাইট সাইডে দুটোই কিন্তু জিরো আছে, তার মানে এটা কি হচ্ছে? হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা, আর নন হোমোজিনিয়াসটা কি? নন হোমোজিনিয়াস মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা বিআই নট জিরো হতে হবে। ওকে, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান বিআই নট ইকুয়ালস টু জিরো। অ্যাটলিস্ট ওয়ান বিআই নট ইকুয়ালস টু জিরো, তার মানে কি বি1 বি2 বি3 করে যত তোমার
আহ, যতগুলো ভ্যারিয়েবল আছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা যদি নন জিরো হয়, তাহলে তুমি সেই সিস্টেম অফ ইকুয়েশনকে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন বলবে। ফর এক্সাম্পল ধরো আমি এটাকে 1 করে দিলাম, ওকে, এটাকে 1 করে দিলাম, তাহলে এটা এখন আমার কাছে নন হোমোজিনিয়াস সিস্টেম হয়ে গেল। মনে থাকবে? আশা করি কোনো সমস্যা নেই। বেশ, এটা গেল একদম সহজ জিনিস, এতদূর পর্যন্ত আমরা আগের দিনই বলেছি। এবার এসো অ্যাকচুয়াল টপিক তোমাদের সিলেবাসে। এই যে সিস্টেম অফ ইকুয়েশন, তোমাদের ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ? আচ্ছা দেবদীপ, তোমাকে আমি কিছু জিনিস বলতে চাই, ছাড়ো তোমাকে আমি পার্সোনালি বলবো, সবার সামনে বলার দরকার নেই, তোমাকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, সিস্টেম অফ ইকুয়েশনের তোমাদের কোশ্চেন কি থাকবে? তোমাদের কোশ্চেন থাকবে, একটা সিস্টেম অফ ইকুয়েশন বলে দেবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে এই সিস্টেম অফ ইকুয়েশনের কি সলিউশন এক্সিস্ট করবে। যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে সেটা ইউনিক সলিউশন হবে না ইনফাইনাইট সলিউশন হবে, এবং সেই সলিউশন গুলো তোমাকে বের করতে বলবে। এই হচ্ছে তোমার কোশ্চেন, এবং এই একটা কোশ্চেনে হয়তো তোমাকে 6 থেকে 7 নাম্বার দেবে। বুঝতে পারলে? তার মানে কি, তোমাকে আগে জানতে হবে যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করছে কি করছে না, সেটা আমি কি করে জানতে পারবো, সেটা তোমাকে আগে শিখতে হবে। তারপরে সলিউশন কি হবে সেটা তুমি বের করবে। ওকে, বেশ, তাহলে এই যে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের, সরি, সিস্টেম অফ ইকুয়েশনের সিস্টেম অফ ইকুয়েশন, তার কখনো সলিউশন এক্সিস্ট করছে, কখনো সলিউশন এক্সিস্ট করছে না, কখনো এক্সিস্ট করছে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এক্সিস্ট করছে। তো এর উপর বেস করে, মানে সলিউশনের ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে সিস্টেম অফ ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। কি বললাম? সলিউশনের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে সিস্টেম অফ ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটাকে বলা হয় কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। কি? কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। ক্লিয়ার? কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। আর একটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। দুটো কি জিনিস? সব নতুন নতুন নাম শুনতে পাচ্ছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো কিছু মাথার উপর দিয়ে যাবে না, মাথার উপর দিয়ে যেতেই দেবো না আমি, সব তোমাদের মাথার ভিতর ঢুকবে। কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, যে সমস্ত সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করবে তাদেরকে বলা হয় কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। যে সমস্ত সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করবে না তাদেরকে বলা হবে ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। কঠিন কিছু আছে? একদম সহজ জিনিস। কনসিস্টেন্ট সলিউশন এক্সিস্ট করবে, ইনকনসিস্টেন্ট সলিউশন এক্সিস্ট করবে না। বোঝা গেল? কনসিস্টেন্ট সলিউশন এক্সিস্ট করবে, ইনকনসিস্টেন্ট সলিউশন এক্সিস্ট করবে না। ঠিক? তাহলে একদম নিজের মতো করে খাতায় লিখে রেখে দাও এটা। কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন মানে কি? সলিউশন এক্সিস্ট, সলিউশন এক্সিস্ট। আর ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন মানে কি? নো সলিউশন বা সলিউশন ডাজ নট এক্সিস্ট। যা লিখবে, নিজের যেটা সুবিধা মনে হবে সেটা লিখো, নো সলিউশন। বোঝা গেল? কিন্তু এসব তো ঠিক আছে, আমি বুঝবো কিভাবে যে কখন সলিউশন এক্সিস্ট করছে কখন সলিউশন এক্সিস্ট করছে না? এসব নাম নিয়ে তো আমার কোনো কাজ নেই, আমার দরকার সলিউশন এক্সিস্ট করছে কি করছে না এটা আমি বুঝবো কিভাবে। তার জন্য তোমাকে কি করতে হবে? অগমেন্টেড ম্যাট্রিক্স বের করতে হবে। কে বলতে পারবে অগমেন্টেড ম্যাট্রিক্স? আমি শিখিয়েছিলাম আগে, এখানে আমি এইচ আরেক, টু বি করতে হবে, মানে ওই এইচ টু বি করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। এইচ টু বি করতে হবে, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার যে এ মানে কি? এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর বি মানে কি? বি মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে স্কেলার নাম্বার গুলো আছে তাদেরকে নিয়ে যে ম্যাট্রিক্স। তাহলে তোমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে এ বি, অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক? এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার যদি কোনোভাবে দেখো যে র্যাঙ্ক অফ দ্য গিভেন ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স
সেটা ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। কি বললাম? কঠিন লাগছে? বলো, কেউ বলো, কঠিন লাগছে? একজন বলো, হ্যাঁ কিনা। সেকেন্ড লেকচারটা একবার দেখবে কিভাবে আমরা নর্মাল ফর্ম থেকে ইনভার্স বের করেছিলাম, সেখানে অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে বলেছিলাম কিভাবে আমরা দুটো সাইড নিয়ে একসাথে রো অপারেশন করছিলাম। র্যাঙ্ক কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা অলরেডি শিখে গেছি। তো আমাকে কি করতে হবে, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সেই দুটো সেম হচ্ছে কিনা দেখতে হবে। বোঝা গেল? শুধু তোমাকে দেখতে হবে সেই র্যাঙ্ক দুটো সেম হচ্ছে কিনা। যদি র্যাঙ্ক দুটো সেম হয়ে যায়, তার মানে কি হচ্ছে, ওই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করবে। আর যদি র্যাঙ্ক দুটো সেম না হয়, সিম্পল ব্যাপার, তাহলে সলিউশন এক্সিস্ট করবে না। বলো, বুঝতে পারলে কিনা? আমাকে রিপিট করতে হবে। একদম ভয় পাবে না কিন্তু। মানে তোমরা কে কিরকম স্যারের কাছে পড়ে এসছো আমি কিছু জানি না। এমন হতে পারে তোমরা খুব রাগী স্যারের কাছে পড়ে এসছো, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা অনলাইনে পড়ছো, যদি কখনো অফলাইনে পড়ো, মানে আমার তুমি সিনিয়র যে কোনো দাদা দিদির কাছে জিজ্ঞেস করবে যারা আমার কাছে পড়তে আসে, আমি ছুটি দিয়ে দিই, ঠিক আছে? ছুটি দেওয়ার পরেও তারা 5 থেকে 10 মিনিট বসে থাকবে। নর্মালি কি হয়, ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে চল বাড়ি যাবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে স্টুডেন্টদের মধ্যে। তারা এখানে চুপচাপ বসে থাকবে, 5 থেকে 10 মিনিট গল্প করবে, তারপর তারা বেরিয়ে যাবে। এতটাই একটা তোমরা হোমলি এনভায়রনমেন্ট পাবে যদি অফলাইনে পড়ো। অনলাইনে ঠিক কি বলতো, তোমরা দূরে আছো, কে কোথায় আছো, তোমাদের অনেকের হয়তো মুখও চিনি না আমি। তো সেই কমিউনিকেশনটা ঠিকঠাক ভাবে বিল্ড হয় না অনলাইনে। এটা একটা সমস্যা। আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমরা কোনো কিছুতে ভয় পাবে না। তোমরা যদি সিম্পলি এটাও বুঝতে, ধরো আমি কিছু একটা ক্যালকুলেশন করেছি যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার ইউজ করেছি, তোমরা সেটা বুঝতে পারছো না, জিজ্ঞেস করো আমাকে। তোমরা নিজেরা যদি সব বুঝেই যাবে তাহলে আমার তো কোনো দরকার নেই। স্টুডেন্ট যদি সব বুঝেই যাবে তাহলে পৃথিবীতে টিচারের এক্সিস্টেন্সই থাকতো না, তাই না? তো যখন যা ডাউট হবে জিজ্ঞেস করবে। বেশ, আমি কি বললাম যে কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন কখন আমি বুঝতে পারবো বা সলিউশন এক্সিস্ট করছে কখন বুঝতে পারবো, যদি দেখি গিভেন ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সেম হয়। আর যদি সেম না হয় তাহলে এক্সিস্ট করবে না সলিউশন। তাহলে এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমি কি তাহলে প্রথমে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা বের করব, তারপরে অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা বের করব, দুটো আলাদা আলাদা করে বের করে দেখতে হবে যে দুটো সেম হচ্ছে কিনা? না, শুধুমাত্র অগমেন্টেড নিয়েই তুমি কাজ করো। অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্কটাই তুমি বের করো। লাস্টে গিয়ে তুমি অটোমেটিক বুঝতে পারবে আচ্ছা এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, এটা হচ্ছে আমার পুরো ম্যাট্রিক্স এর র্যাঙ্ক। অঙ্ক করবো, অঙ্ক করলে দেখবা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসটা এখন মুখে বললাম এটা তুমি মাথার মধ্যে রাখো, যে স্যার এরকম বলেছে, দুটো ম্যাট্রিক্স এর আলাদা করে র্যাঙ্ক বের করার দরকার নেই, শুধুমাত্র অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা বের করলে আমার কাজ হয়ে যাবে। ওকে, এটুকু ক্লিয়ার সবার? একটু सर আমাকে मैं বলবে। सर आप एक बार रिपीट कर सकते हैं, मैं मेरा लीव हो गया था। ওকে, কনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন বুঝবো কিভাবে, বোঝার বোঝার উপায় হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ and you have to find out the rank of the augmented matrix. Okay, now question is, we have to find out the rank of the given matrix, coefficient matrix. ওকে, মানে র্যাঙ্ক মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র্যাঙ্ক ক্যালকুলেট করব, আবার অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক ক্যালকুলেট করব, দুটোকে আমাকে সেপারেট ওয়েতে ক্যালকুলেট করতে হবে? না, প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা ক্যালকুলেট করো, তুমি ওখান থেকেই এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক পেয়ে যাবে, অগমেন্টেড ম্যাট্রিক্স এরও র্যাঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার দেখো আমি একটু আগেই তোমাদেরকে গল্প করতে করতে এটাও বললাম যে সলিউশন যদি এক্সিস্ট করে সেটা কিন্তু ইউনিক এক্সিস্ট করতে পারে অথবা ইনফাইনাইট এক্সিস্ট করতে পারে। তাহলে এই যে সলিউশন এক্সিস্ট করছে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সলিউশন যে এক্সিস্ট করছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করছে, কি কি? কখনো দেখা যাবে ইউনিক সলিউশন এক্সিস্ট করছে, ইউনিক সলিউশন, আর কখনো ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করছে। আচ্ছা, এখানে কি কারোর মনে কোনো কোশ্চেন আসছে? এই যে জিনিসটা লিখলাম,
আসা উচিত। আমি এক্সপেক্ট করছি একটা কোশ্চেন, দেখি কে কে কার মাথায় কি আসে। স্যার বলো। স্যার এর এখানে একটা কথা আছে যে একবার যদি ইউনিক সলিউশন এসেই গেল তাহলে ইনফাইনাইট সলিউশন আবার কেন আসতে হবে অন্য কোশ্চেনে, মানে একটা কোশ্চেনে যদি হ্যাঁ মানে ইউনিক তোমার, সলিউশন এলো। না, তোমার যদি ইউনিক আসে সেখানে ইনফাইনাইট আসবে না, আর যদি ইনফাইনাইট আসে সেখানে ইউনিক আসবে না, দুটো আলাদা ভাগ, আচ্ছা, দুটো ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম অফ ইকুয়েশন। হ্যাঁ, এটা একটা মানে ভালো কোশ্চেন। ইনফাইনাইট বুঝবো কি করে? র্যাঙ্ক একই এলো, ওর ক্ষেত্রে কেন ইউনিক এলো আর এর ক্ষেত্রে কেন আহ ইনফাইনাইট এলো? এটাই হচ্ছে কোশ্চেন। গুড, এটা একটা কোশ্চেন, এটা আমি অ্যান্সার করব। আর কোনো কোশ্চেন মাথার মধ্যে আসছে? এই सर কোশ্চেনটা কে यूनिक করলো? আচ্ছা, আগের কোশ্চেনটা কে করলে? শুভদীপ। सर আচ্ছা, यूनिक सॉल्यूशन एक ही होगा या मोर देन वन हो सकते हैं यूनिक सॉल्यूशन? ইউনিক ইউনিক মানে মিনস ওয়ান, অনলি ওয়ান। ओके सर। আমি আরেকটা কোশ্চেন এক্সপেক্ট করছি, কারোর মাথায় কিছু আসছে? দেখো, এখানে আমি ইউনিক সলিউশন লিখেছি, ইনফাইনাইট সলিউশন লিখেছি, কিন্তু আমি ফাইনাইট সলিউশন কিন্তু লিখিনি। তাহলে কি ফাইনাইট সলিউশন এক্সিস্ট করে না? স্যার ফাইনাইট সলিউশন আর ইউনিক সলিউশন দুটো মানেই তো এক মনে হচ্ছে। কেন? ইউনিক মানে তো একটা সলিউশন, একখানা। ফাইনাইট মানে তো দুটো, তিনটে, চারটে, কোন একটা ফাইনাইট 10টা ওটা তো সলিউশন এক্সিস্ট। ইনফাইনাইটের মতনই চলে যাচ্ছে তো। কেন? ইনফাইনাইট তো আলাদা কনসেপ্ট। ইনফাইনাইট মানে একের অধিক দু তিনটে এন্ডলেস হতে পারে, আর যদি দু হ্যাঁ, তিনটে হয় শোনো তাহলে তো শোনো অনেকটা শোনো, এন্ডলেস এর কাছাকাছি চলে যাচ্ছে এটা। কেন ইনফাইনাইট মানে সেখানে তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। হ্যাঁ। আমি ফাইনাইট বলছি, এমন তো হতেই পারে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনে তুমি গুনে গুনে দেখলে 10টা সলিউশন পাচ্ছ, হতেই नो পারে। सर, नो सर, बिकॉज टू टू लाइंस एक ही पॉइंट पे मीट कर सकती हैं, नॉट मोर देन ইয়েস, वन। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। ধরো তোমার কাছে দুটো ইকুয়েশন আছে বা দুটো স্টেট লাইন আছে, লিনিয়ার ইকুয়েশন তো স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তোমার কাছে দুটো স্টেট লাইন আছে, তো দুটো স্টেট লাইন হয় তারা একটা পয়েন্টে টাচ করবে, ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো স্টেট লাইন হয় তারা একটা পয়েন্টে টাচ করবে, অথবা তারা দুটো স্টেট লাইন একে অপরের উপর লাই করছে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে টাচ করবে। কিন্তু এমন কি কখনো হবে এভাবে যাচ্ছে একটা স্টেট লাইন আর একটা স্টেট লাইন এভাবে এভাবে চলে গেল, ফাইনাইট পয়েন্টে টাচ করছে, তাহলে তার স্টেট লাইন থাকছে না। তো তার জন্যই বলা হয় যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের হয় ইউনিক সলিউশন এক্সিস্ট করবে অথবা ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে। আর যদি কখনো দেখো যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের মোর দ্যান ওয়ান সলিউশন পাচ্ছ, চোখ বন্ধ করে বলে দেবে এই সিস্টেম অফ ইকুয়েশনে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে। মোর দ্যান ওয়ান যদি একটা সলিউশনও পেয়ে যাও, চোখ বন্ধ করে বলে দেবে ওই সিস্টেম অফ ইকুয়েশনের ইনফাইনাইট সলিউশন আছে। ওকে, বেশ, এবার আসি। আর শুভদীপ মনে হয় যে কোশ্চেনটা একটু আগে করলে, যে আমি বুঝবো কিভাবে কখন ইউনিক সলিউশন হচ্ছে কখন ইনফাইনাইট সলিউশন হচ্ছে, কারণ দুজনেরই তো র্যাঙ্কটা সেম হচ্ছে, সেটারও উপায় আছে বোঝার। বলছে যদি ইউনিক সলিউশন হয় তাহলে সেক্ষেত্রে র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ দা এ অগমেন্টেড বি, দিস ইজ ইকুয়ালস টু কি হয় বলতো? এন। শুধু কি এন? শুধু কি এন? এম হতে পারে না? হ্যাঁ, তাহলে এনই নাম্বার ভেরিয়েবল মানে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে নাম্বার অফ রোস। ওকে, নাম্বার অফ রোস, ঠিক আছে। যদি এ যদি এম বাই এন ম্যাট্রিক্স হয় তাহলে সেক্ষেত্রে এম হচ্ছে নাম্বার অফ রোজ। যদি নাম্বার অফ রোজের সাথে সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে আমি কি বলবো, সেটা ইউনিক সলিউশন হবে। ওকে, এম এন ওইভাবে মনে রাখবে না, তাহলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। নাম্বার অফ রোজ এটা বলে মনে রাখবে। আর ইনফাইনাইট সলিউশন কখন হবে?
যদি দেখো র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি হচ্ছে, মানে তারা ইকুয়াল তো হচ্ছে কিন্তু সেটা কি হচ্ছে, লেস দ্যান নাম্বার অফ রোজ হচ্ছে, যতগুলো রো আছে তার থেকে ছোট হচ্ছে। ধরো এ একটা ম্যাট্রিক্স 3 বাই 3 ম্যাট্রিক্স, এবার তুমি যখন অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করছো, র্যাঙ্কটা দেখা যাচ্ছে 3 আসছে, তো চোখ বন্ধ করে তুমি বলবে ইউনিক সলিউশন। এবার র্যাঙ্কটা দেখতে পেলে 2 আসছে, তার মানে কি, সেটা তো 3 থেকে ছোট, তার মানে সেখানে ইনফাইনাইট সলিউশন থাকবে। বোঝা গেল? বলো ক্লিয়ার প্রত্যেকের? আশা করি এই জায়গাটা ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন নেই। স্যার হুম। বলছি একটা ম্যাট্রিক্স এটা তো এলো অগুমেন্টেড ম্যাট্রিক্স আর ইয়ের ইকুয়াল এলো, মানে কি করে লেস দ্যান রোজ হবে, মানে একটু একটু বুঝিয়ে নেবেন কি? হুম, বলে দিচ্ছি। ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে করতে, ধরো ক্যালকুলেশন করছো, এখানে ধরো 1 2 3 0 1 1, এখানে ধরো তোমার অগমেন্টেড এখানে 1 এখানে 2, এটা ধরো 0 0 0 0 চলে এলো, আসতে পারে এরকম। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো 3 বাই 3, আর পুরো অগমেন্টেড যদি বলো সেটা তোমার অগমেন্ট, তাহলে এখানে র্যাঙ্ক অফ এ কত হচ্ছে, মানে র্যাঙ্ক অফ এ যখন দেখবে তখন তোমাকে শুধুমাত্র এই সাইডটা দেখতে হবে, র্যাঙ্ক অফ এ। র্যাঙ্ক অফ এ কত হচ্ছে বলো? এই দেখো একটা পাইভট, এই দেখো একটা 2। পাইভট, 2 হচ্ছে, তার মানে নাম্বার অফ নন জিরো রো কত হচ্ছে, 2। হ্যাঁ, ওকে, এবার র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি কত হচ্ছে? এটাও 2। এ অগমেন্টেড বি মানে তখন তোমাকে পুরোটা দেখতে হবে, পুরোটা, সেখানেও দেখো এই দুটোই পাইভট হচ্ছে, তার মানে সেখানেও তোমার 2 হচ্ছে, কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার কত, এই যে পুরোটা ম্যাট্রিক্স 3, তার মানে এটা কি লেস দ্যান হচ্ছে না? র্যাঙ্ক, আচ্ছা, মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অগমেন্টেড র্যাঙ্ক সেম হচ্ছে কিন্তু সেটা লেস দ্যান 3 হচ্ছে, তার মানে কি, এই যে এটা যেটা লিখেছি এখানে ইনফাইনাইট সিস্টেম, মানে ইনফাইনাইট সলিউশন থাকবে। বোঝা গেল? করবো আমরা এখনই এক্সাম্পল করব, এক্সাম্পল করলে আরো বুঝতে পারবে। ওকে, বেশ, এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। তোমরা তো অলরেডি শিখেছো পাইভট এলিমেন্ট কি জিনিস, কি ব্যাপার সব শিখেছো। এখানে আর একটা জিনিস তোমাদের কাজে লাগবে ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবলের কনসেপ্ট। ওকে, ফ্রি ভ্যারিয়েবল তুমি কিভাবে পাবে? কালকে মনে হয় কেউ একজন জিজ্ঞেস করছিলে, সৃষ্টি জিজ্ঞেস করছিলে কি ফ্রি ভ্যারিয়েবলের কনসেপ্টটা। যাই হোক, আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করতে করতে জিনিসটাকে বুঝবো। ঠিক আছে, চলো কোশ্চেন লেখো। Examine whether the system of equations x1 plus 2x2 minus x3, this is equals to 3, 3x1 minus x2 plus 2x3, this is equals to 1, 2x1 minus 2x2 plus 3x3, this is equals to 2, x1 minus x2 plus x3, this is equals to -1. ওকে, ইজ কনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট কিনা তোমাকে এক্সামাইন করতে বলছে। সলভ ইট, সলভ ইট ইফ ইট ইজ কনসিস্টেন্ট।
হয়েছে? আচ্ছা, কনসিস্টেন্ট মানে কি বললাম? বারবার বলে দাও, কনসিস্টেন্ট মানে কি বললাম? There will be a solution. দেয়ার উইল বি এ সলিউশন। কন্ডিশনটা কি? The rank of A should be equal to rank of A and B, অগমেন্টেড। or augmented B. Yes. হুম হুম হুম। ওকে, তাহলে আমাকে প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। ওকে, দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ, প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে। দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, জাস্ট সিম্পলি কোএফিসিয়েন্ট গুলোকে কালেক্ট করে লিখে দাও। 1 2 -1 3 -1 2 2 -2 3 1 -1 1। দেখো ঠিক লিখেছি কিনা। ওকে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স লিখে দিয়েছি। এবার আমাকে লিখতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ, দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ, সেটা কিভাবে ডিনোট করবে? এইভাবে। ওকে, এখানে তুমি কি করবে? এই ম্যাট্রিক্সটাকে লিখে দাও। আমি তো ডিজিটালি করছি, আমি তো কপি করব, তোমরা লেখো, কষ্ট করো। অগমেন্টেড লেখার জন্য আমি কি বলেছিলাম? এখানে একটা ড্যাশ দিয়ে দেবে, জাস্ট সেপারেটটা বোঝানোর জন্য। ওকে, আর এটা তোমার নিজের সুবিধার জন্য, এটা কোনো ম্যান্ডেটরি রুল নয় যে তোমাকে ড্যাশটা দিতেই হবে। ঠিক আছে? আচ্ছা, বি কত ছিল? বি হচ্ছে ইকুয়েশনের রাইট সাইড গুলো, হ্যাঁ কি না? তো 3 1 2 -1, 3 1 2 -1। বাস, তোমার কাছে সমস্ত, কি বলবো, সবকিছু কালেকশন হয়ে গেছে। এবার তুমি করো অপারেশন। তোমার কি করতে হবে? কোন ফরম্যাট বানাতে হবে? রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? র্যাঙ্ক বের করার জন্য আমরা সবসময় কি করব? রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স। ঠিক, নর্মাল ফর্ম থেকেও র্যাঙ্ক বের করা যায়, কিন্তু এখানে আমরা রো ইকুয়ালেন্ট ফর্মটাই করব। ঠিক আছে, চলো। তাহলে বলো, প্রথম তুমি কি অপারেশন ইউজ করবে এখানে? প্রথম কি অপারেশন ইউজ করবে? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। দেখো বলছে না। প্রথমটা হচ্ছে R2 প্রাইম হচ্ছে R2 মাইনাস 3R1, R2 - 3R1, তারপর R3 আর, প্রাইম হচ্ছে R3 মাইনাস 2R1, ওকে, আর R4 প্রাইম হচ্ছে R4 মাইনাস R1। ভেরি গুড। করো এবার তাহলে। 1 2 -1 3 0। ওকে, এখানে বসছে -1, আর এখানে হচ্ছে তোমার -3 করছো, 2 × 6, এটা -7 হলো। ওকে, 2, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস +3 5। আচ্ছা, 1 -9 মানে হচ্ছে -8 0। আচ্ছা, -2 -4 মানে হচ্ছে -6, 3 আর +2 মানে হচ্ছে 5, 2 আর -6 মানে হচ্ছে -4, 0 -1 -2 -3, 1 টা 2, আর -1 -3 হচ্ছে -4। দেখো তো ঠিক করলাম কিনা। ওকে, নেক্সট অপারেশন। নেক্সট আমরা কি করব? R3টাকে চেঞ্জ করব, কার হেল্প নিয়ে? R3 কে চেঞ্জ করব R2 এর হেল্প নিয়ে, হ্যাঁ কিনা? বা এক কাজ করতে পারো, স্যার আমি R2 R4 চেঞ্জ করে নিয়েছি। R2 R4 চেঞ্জ করেছো, হ্যাঁ সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। আমি যদি এটা করি যে
R4টাকে চেঞ্জ করছি। ওকে, আর ফোর মাইনাস হাফ R3 করলাম, R4 - ½ R3, তাহলে কত আসছে দেখো দেখি। 1 2 - 1 3, 0 - 7 5 - 8। ওকে, এখানে কত হচ্ছে 2 - 5/2, হ্যাঁ কি না? তাহলে হচ্ছে -½ আচ্ছা, তারপর একটা কথা হচ্ছে -4 মাইনাস মাইনাস +2, মানে হচ্ছে -2। ওকে, এবার আমাকে কি করতে হবে, এই -6 যেটা আছে না, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করার জন্য আমি কি করব, -6টাকে চেঞ্জ করার জন্য আমি কি করছি, R3 -6/7 R2, R3 -6/7 R2 করতে পারি, ঠিক? তাহলে 1 2 - 1 3, 0 - 7 5 - 8, 0 0, এটা কত আসছে, 5 - 30/7, হ্যাঁ কি না? তার মানে 5/7 আসছে, এটা হচ্ছে 5/7। ওকে, -4 প্লাস 48/7, ঠিক করলাম। 4 × 7 = 28, 20/7। আচ্ছা, এবার R4 যেটা আছে না, R4টা এক কাজ করি, আহ R4টা আমি 2 দিয়ে মাল্টিপল করে দিই। R4টা আমি -2 দিয়ে মাল্টিপল করে দিই, তাহলে R4 ড্যাশ হচ্ছে -2 R4, এর কথা হচ্ছে 0 0 1 4 চলে এলো। ঠিক, এবার কি করবে, নেক্সট নেক্সট আমি করছি, R4টাকে চেঞ্জ করছি, R4 মাইনাস R4 - 7/5 R3, দেখো তো, R4 - 7/5 R3 করলাম। বা আরো একটা জিনিস করতে পারতে, R3 থেকে 7 তুমি যদি মাল্টিপ্লাই করে দিতে R3 তে, তা জিনিসটা আরো সহজ হয়ে যেত, সেটাও করতে পারো, সেটাই করি, বেটার হবে। আমি R3টাকে চেঞ্জ করে দিই, R3 ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু 7 R3, এটা করলাম। তাহলে 1 2 - 1 3, 0 - 7 5 - 8, 0 0 5 20, 0 0 1 4, ঠিক? এবার দেখো তো কোন অপারেশন করলে কি হচ্ছে। R3 আমি আর R4 কে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার দরকার নেই, একবারে তুমি অপারেশন করে দাও না, R4 -1/5 R3 করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 1 2 - 1 3, 0 - 7 5 - 8, 0 0 5 20, 0 0 0 0। আচ্ছা, 1 মিনিট, আমি না এখানে একটা জিনিস একটু ভুল বলেছি। এই জায়গাটা নাম্বার অফ রোজ বলেছি, এটা নাম্বার অফ ভ্যারিয়েবল হবে, মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ কলাম হবে। মানে কলামটা কি ডিপেন্ড করে, কলামটা ডিপেন্ড করে
তোমার এর উপরে, ভ্যারিয়েবলের উপরে। তো এটাকে একটু চেঞ্জ করে নাও, নাম্বার অফ ভ্যারিয়েবল করে নাও। এখানে একটু আমি ভুল করেছি, নাম্বার অফ ভ্যারিয়েবল। ঠিক আছে, প্রত্যেকে একটু চেঞ্জ করে নাও এই জায়গাটা, নাম্বার অফ ভ্যারিয়েবল। আমার এক্সাম্পলটা করাতে গিয়ে মনে হলো ওই জায়গাটা মিস হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক, প্রত্যেকে বুঝতে পারলে? বেশ, এবার এবার বলো তো, র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? র্যাঙ্ক অফ হচ্ছে 3। 3। আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি কত হচ্ছে? 3। 3। এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে পাইভট আছে, 1, -7, 5, হ্যাঁ কিনা? তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3, র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তো দুটোই ইকুয়াল হচ্ছে, আর দুটো যদি ইকুয়াল হয় তাহলে সলিউশন তো এক্সিস্ট করবে, এটা এটা কনফার্ম। র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি ইকুয়ালস টু 3। ওকে, বা ইকুয়ালস টু 3 আর না লিখলেও চলবে, একবার লিখেছো। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে ইউনিক সলিউশন না ইনফাইনাইট সলিউশন? ইনফিনিটি সলিউশন। কেন? কারণ স্যার আপনার নিচের রোজ আর নাম্বার অফ কলম সেম নেই, মানে কলম কম আছে, মানে এখানে চারটে চারটে কলম আছে আর র্যাঙ্ক বেরিয়েছে 3। নাম্বার অফ ভেরিয়েবল চারটে আছে আর ওখানে আছে 3, র্যাঙ্ক 3 বেরিয়েছে। দেবদীপ, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, ছটফট স্যার করছো। ইউনিক ইউনিক সলিউশন হবে। এই যে তুমি বলছো চারটে ভ্যারিয়েবল আছে, এই যে ডট দিয়ে যেটা সেপারেট করেছি, ডট দিয়ে সেপারেট কেন করেছি? স্যার ইউনিক ডট সলিউশন হবে। ডায়াগোনাল। ডট দিয়ে সেপারেট করার কারণ হচ্ছে রাইট সাইডটা ওটা ভ্যারিয়েবল নয়, রাইট সাইডটা হচ্ছে তোমার যে স্কেলার নাম্বার গুলো ছিল সেটার কালেকশন, হ্যাঁ। তাই না? এখানে ভ্যারিয়েবল তিনটে আছে, তো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল তোমার তিনটে আছে, আর তাছাড়া তুমি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে তোমার তিনটেই ভ্যারিয়েবল আছে। দেখো এখানে x1 x2 x3 তিনটে ভ্যারিয়েবল আছে। তো ইকুয়েশনে হ্যাঁ যাওয়ার স্যার। দরকার নেই, তুমি এখান থেকে বুঝে যাচ্ছ, এখান থেকে বুঝতে পারছো তোমার কলাম কতগুলো হচ্ছে, তিনটে কলাম। তিনটে কলাম মানে হচ্ছে তিনটে ভ্যারিয়েবল। আর যেহেতু নাম্বার অফ ভ্যারিয়েবলের সাথে সেম হচ্ছে, তো দিস ইমপ্লাই ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন এক্সিস্ট। ইউনিক সলিউশন এক্সিস্ট। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। যে সমস্ত স্যার ম্যাডামরা কোশ্চেন করবেন তারা কিন্তু ভীষণ চালাক। তারা জানেন যে ইউনিক সলিউশন এক্সিস্ট করছে না ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করছে, এটা কিন্তু স্টুডেন্টরা খুব সহজে বের করে ফেলবে, কিছুই না, তোমাকে শুধু র্যাঙ্ক বের করতে হবে। সমস্যাটা এরপরে, যদি ইউনিক সলিউশন এক্সিস্ট করে তাহলে সেই সলিউশনটা কি সেটা আমাকে বলো। আমার সলিউশন দরকার, আমাকে x1 x2 x3 ভ্যালু দরকার, সেটা আমাকে বলো কত আসছে। তো সেটা কিভাবে পাবে? তার জন্য প্রসেস হচ্ছে, এই যে তুমি লাস্ট যে ম্যাট্রিক্সটা পেলে, কোনটা, এই যে এখানে লাস্ট যেটা আমি পেলে না, এখানে আমি কি করব, ব্যাক সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। কিভাবে? এই যে লাস্ট যে ম্যাট্রিক্সটা পেয়েছি না, এখান থেকে আমি সিস্টেম অফ ইকুয়েশনটা বানাবো। ওকে, তো এভাবে লেখো, নাও নাও the system of equations transformed to the form transformed to the form কোন ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে ভালো করে শিখবে জিনিসটা কিভাবে করছি। দেখো প্রথম রোতে কি আছে, 1 2 -1, তার মানে কত হচ্ছে, x1 প্লাস 2x2 মাইনাস x3
দিস ইজ ইকুয়ালস টু রাইট সাইডে কত আছে 3, বুঝতে পারলে? সেকেন্ড, সেকেন্ড দেখো তুমি এখানে কত আছে -7 5, মানে x1 এর কোএফিসিয়েন্ট 0, x2 এর কোএফিসিয়েন্ট -7, x3 এর কোএফিসিয়েন্ট 5, আর রাইট সাইডে হচ্ছে -8। তাহলে এখানে কত হচ্ছে -7x2 প্লাস 5x3, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে -8। ওকে, এবার এসো নিচেরটা, এখানে কত হচ্ছে 5, তাহলে 5x3 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5x3 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 20। ওকে, এবার আমি করব ব্যাক সাবস্টিটিউশন মেথড। ব্যাক সাবস্টিটিউশন মেথড মানে হচ্ছে নিচ থেকে উপরে আমি ভ্যালু গুলো পুট করতে করতে যাব। ভালো করে দেখে নাও। নাও বাই ব্যাক সাবস্টিটিউশন মেথড কি কি পাচ্ছ? x3 ইকুয়ালস টু কত পেলে? এটা তোমাকে না করে না দেখালেও চলবে, বা তুমি চাইলে করে দেখাতে পারো। 4 x3, বেরিয়েছে। হ্যাঁ x3 ইকুয়ালস টু 4। এবার এই x3 এর ভ্যালুটা তুমি আগের ইকুয়েশনে পুট করো, 2 নাম্বার ইকুয়েশনে পুট করো। প্লাস x2 কত x2 আসছে? বেরোবে 4। x2 আসছে, x2 4 আসছে। হ্যাঁ, ওকে, বেশ, এবার এই x2 আর x3 দুটোর ভ্যালু তুমি কোথায় পুট করবে? x1 হলে -1। x1 ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে x1 ইকুয়ালস টু -1, x2 ইকুয়ালস টু 4, x3 ইকুয়ালস টু 4। বলো এটা কি ইউনিক সলিউশন হচ্ছে? হ্যাঁ, কারো এরকম মনে হচ্ছে না যে, মনে হচ্ছে না তো যে স্যার এটা তো তিনটে সলিউশন, আপনি ইউনিক কি করে বলছেন? এরকম কারো কিছু মনে হচ্ছে? সৃষ্টি, তুমি একটা কথা বলছো না? স্বপ্ননীল, রাজদীপ, এরকম কি মনে হচ্ছে যে স্যার এটা এখানে আপনি তো তিনটে সলিউশন বের করলেন, তাহলে ইউনিক সলিউশন কেন বলছেন? এরকম কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে? ভেরি গুড, ঠিক। আমি জানি এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কি জানো তো, এই এই যে আমি এতক্ষণ বলছিলাম না, তোমরা হয়তো লজ্জা পাচ্ছিলে এটা বলতে, কিন্তু এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কেন স্বাভাবিক জানো? কারণ কারণ আমরা ছোট থেকে যেভাবে পড়ে এসেছি, আমরা এক্স ইকুয়ালস টু দিস, ওয়াই ইকুয়ালস টু দিস, দুটো সলিউশন এক্সিস্ট করছে, এরকম ভাবে পড়ে এসেছি, কিন্তু ওরকম নয় ব্যাপারটা। আমাকে যখন সলিউশন বের করতে বলছে, তার মানে কি, এই যে আমি যে ফরম্যাটটা সাজিয়েছিলাম এ এক্স ইকুয়ালস টু বি, এই যে এক্স ইকুয়ালস টু বি, সলিউশন চাইছে মানে কি, এই এক্স এর ভ্যালুটা তোমাকে জানতে চাইছে, এক্স ইকুয়ালস টু কত, এটা তোমাকে জানতে চাইছে। তাহলে এক্স মানে কি, এক্স মানে কি, এই যে তুমি এখানে লিখেছো এটা হচ্ছে তোমার এক্স, তাহলে এখানে, এখানে এক্স মানে কি হবে বলো? এখানে আমি লিখে দিচ্ছি, সো the solution is x is equals to x1, x2, x3, so this is equals to -1, 4, 4। তো সলিউশন হচ্ছে ওই ক্যাপিটাল এক্স, আর x1, x2, x3 এরা হচ্ছে ভ্যারিয়েবল, এদেরকে নিয়ে তৈরি হয়েছে তোমার একটা সলিউশন। তো এটা তিনটে সেপারেট সলিউশন নয়, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর একটাই ভ্যালু। আর যদি এরকম হতো x1 তুমি 5টা পাচ্ছ, x2 তুমি 5টা পাচ্ছ, x3 তুমি 5টা পাচ্ছ, তখন তুমি বলতে পারতে যে স্যার ক্যাপিটাল এক্স এর আমি এখানে 5টা ভ্যালু পাচ্ছি। যদিও সেটা হয় না, আমি একটু আগেই বললাম যে হয় ইউনিক হবে, না হলে ইনফাইনাইট হবে। তো যখন ইনফাইনাইট হয় তার মানে কি, সেখানে x1 তুমি ইনফাইনাইট পাবে, x2 ইনফাইনাইট পাবে, x3 ইনফাইনাইট পাবে। তো এরকম x1, x2, x3 করে ক্যাপিটাল এক্স কতগুলো পাচ্ছ? ইনফাইনাইট পাচ্ছ। তো ইউনিক এখানে বলছি কেন, কারণ এই ক্যাপিটাল এক্স এর আমি একটা ভ্যালু পাচ্ছি, যার জন্য এটা ইউনিক। ওকে, x1, x2, x3 এটা নাম্বার ডিপেন্ড করছে না, এটা জাস্ট সিম্পলি ভ্যারিয়েবল। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে। তাহলে ইউনিক সলিউশনটা কত হলো? -1, 4, 4, বা এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারো -1, 4, 4।
বলো, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কোনো কোনো ডাউট আছে? নো স্যার। ওকে, নো না স্যার, নো স্যার। ডাউট। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা অঙ্ক করি তাহলে। এটা তোমরা করবে, ঠিক আছে? সলভ ইফ পসিবল। এই ইফ পসিবল ওয়ার্ডটা সবসময় কিন্তু থাকবে। কেন বলো তো? কারণ সব সিস্টেম অফ ইকুয়েশনে কিন্তু সলিউশন এক্সিস্ট করে না। ওকে, তাই কোশ্চেন লেখার সময় এটা থাকবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, 2x প্লাস ওয়াই প্লাস 2z দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, 3x প্লাস 2y প্লাস 3z দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। ওকে, সলভ ইফ পসিবল দিস। নাও তোমরা করো এটা। কতক্ষণ টাইম দেবো? এখন হচ্ছে 8:56, 5 মিনিট টাইম দিচ্ছি। তো 901 এর মধ্যে সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবে। দেবদীপ, ঠিক আছে।
হুম, স্বপ্ননীল ঠিক আছে। কি ব্যাপার, বাকিরা চলে গেল কেন? দেখো অঙ্ক করতে দিচ্ছি, পালিয়েছে। চলো, এবার আমি করে দিই এটা। ওকে। হুম, ঠিক আছে রাজদীপ। তো প্রথমে তুমি সিস্টেম অফ ইকুয়েশন, আমি আর ল্যাঙ্গুয়েজটা লিখছি না, একবারে আমি অগমেন্টেড ম্যাট্রিক্স ধরে করে দিচ্ছি। ওকে। তাহলে এ অগমেন্টেড বি, দিস ইজ ইকুয়ালস টু 1 1 1 1, 2 1 2 2, 3 2 3 5। ওকে। হুম, ঠিক আছে। স্বপ্ননীল, ভ্যারিয়েবলটা কলাম কেন হচ্ছে এটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, এই যে এখানে তোমাকে বলেছিলাম এই জায়গাটায়, শুনতে পাচ্ছো? স্বপ্ননীল, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এখানে দেখো তোমার যে আমার ফরম্যাটটা কি, এ এক্স ইকুয়ালস টু বি, তাই না? এবার এ ম্যাট্রিক্সটা কত, m/n। তাহলে এক্স ম্যাট্রিক্সটাকে কত হলে আমি মাল্টিপ্লাই, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল কি ছিল, যে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ মানে কলাম যেটা, সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সেটাকে সেম হতে হবে। তাহলে এক্সটাকে কত হচ্ছে এখানে, এন হতে হবে। তো n/1, n/1 মানে কি, এন নাম্বার অফ রো আর একটা কলাম, যার জন্য কলাম ম্যাট্রিক্স হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে স্বপ্ননীল, একটু রিপ্লাই করে দেবে। বেশ, তাহলে এখানে আমি কি করছি, r2 - 2r1, ওকে, আর r3 - 3r1। তাহলে 1 1 1 1 0, -1 0 0, এখানে হচ্ছে 0, 2 - 3 মানে হচ্ছে -1 0, 5 - 3 মানে হচ্ছে 2। ওকে, তারপর আমি কি করছি, r3 - r2 করলাম। 1 1 1 1, -1 0 0 0 0 2। হুম, তাহলে এখানে আমি দুটো পাইভট পাচ্ছি। তাহলে র্যাঙ্ক অফ এ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, বাট র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। ওকে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3, কারণ এখানে অগমেন্টেড এর জন্য তিনটে পাচ্ছি আমি পাইভট এলিমেন্ট বা নন জিরো রো। তাহলে এখানে অবভিয়াসলি যেহেতু র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি হচ্ছে, তার মানে এটা কি ইমপ্লাই করছে, ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট, আর ইনকনসিস্টেন্ট মানে আমরা কি জানি, নো সলিউশন। চলো আর একটা কোশ্চেন। কোশ্চেন দেখো, solve solve if possible, solve if possible the system of equations x1 plus 2x2 minus xj, this is equals to হচ্ছে 10, minus x1 plus x2 plus 2xg, this is equals to হচ্ছে 2, 2x1 plus x2 minus 3x3, this is equals to হচ্ছে 8। এটা সলিউশন যদি এক্সিস্ট করে তাহলে তোমাকে সলভ করতে বলছে। ওকে, চলো শুরু করি, একসাথে করি, তোমরাও করো।
তাহলে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করো, এ অগমেন্টেড বি, দিস ইজ ইকুয়ালস টু 1 2 -1 10, -1 1 2 2 2 1 -3 8। বেশ, ফার্স্ট আমি করছি R2 প্লাস R1, আর এখানে করছি R3 মাইনাস 2R1, 1 2 -1 10, 0 3 1 12, 0 1 -4 মানে হচ্ছে -3, আর -3 প্লাস 2 মানে হচ্ছে -1, আর 8, আর এখানে হচ্ছে তোমার 20, তাই না? -12, এটা আসছে ঠিক। বেশ, এবার এখানে যদি তুমি অপারেশন করো, R3 প্লাস R2, R3 প্লাস R2 করলে কত হচ্ছে 1 2 -1 10, 0 3 1 12, 0 0 0 0। ঠিক, পাইভট কি কি থাকছে এই জায়গাটা ভালো করে শিখবে। 1 আর 3। 1 আর 3, তাহলে র্যাঙ্ক 1 অফ and এ, 3 র্যাঙ্ক র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? এ হচ্ছে 2, 2, আর র্যাঙ্ক অফ বি এ হচ্ছে 2 অগমেন্টেড 2। অগমেন্টেড 2, তাহলে এখানে কি কি এক্সিস্ট করছে, ইনফাইনাইট না ইউনিক ইউনিক? সলিউশন। So infinite solution. দেবদীপ, তুমি একটু ভেবে অ্যান্সার করবে, মানে তুমি অ্যান্সার করতে গিয়ে ভুল অ্যান্সার করে ফেলছো। আমি কি বললাম, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু, যদি নাম্বার অফ ভ্যারিয়েবল হয় তাহলে ইউনিক, আর লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল হলে ইনফাইনাইট। এখানে আমি দেখতে পাচ্ছি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি ইকুয়ালস টু 2, যেটা লেস দ্যান কত হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল। নাম্বার অফ ভ্যারিয়েবল কত আছে? 3টে ভ্যারিয়েবল আছে, তার মানে কি এখানে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে, হ্যাঁ কিনা? ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করবে। তুমি ভালো করে দেখো, পরপর পরপর আমরা সিকোয়েন্স অনুযায়ী সবকিছু শিখলাম। প্রথমে কি শিখলাম? ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। তারপর আমরা কি শিখলাম? নো সলিউশন। এবার আমরা করছি ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন তুমি কিভাবে পাবে, কিভাবে বুঝবে যে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করছে? স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি এখানে? বলো। স্যার আগে একটা অঙ্ক করলাম না, হুম এর আগে একটা এই অঙ্ক করলাম, ওখানে ইয়ে রোজ আর কলম 4 ছিল, স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, ওখানে ইউনিক ইউনিক ভেরিয়েবল 3টে ছিল। হ্যালো? বলো এখানে। হ্যাঁ, ওখানে ইউনিক ভেরিয়েবল 3টে ছিল। হুম আর স্যার তাহলে ওটা ইউনিক সলিউশন হলো কেন? এখানে র্যাঙ্ক কত আসছে? র্যাঙ্ক 3। আচ্ছা, অগমেন্টেড এর র্যাঙ্ক কত আসছে? 3 ভ্যারিয়েবল কতগুলো আছে? ভ্যারিয়েবল 3। বাস, হয়ে গেল ইউনিক সলিউশন। ইউনিক সলিউশনের কন্ডিশন কি? র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগমেন্টেড বি ইকুয়ালস টু হ্যাঁ, নাম্বার অফ ভ্যারিয়েবল। ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন। তোমার লাস্টে যে জিরো রো এসছে মানে যে ইনফাইনাইট হবে সেটা কিন্তু নয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম লাস্টে জিরো রো আসছিল সেটা, তো লাস্টে জিরো রো আসছে মানেই যে সেটা ইনফাইনাইট সলিউশন, সেটা কিন্তু ভুল। ইনফাইনাইট সলিউশনের একটাই কন্ডিশন, র্যাঙ্ক দুটোকে সেম হতে হবে আর সেটাকে লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল হতে হবে, তাহলে ইনফাইনাইট। ওকে। স্যার আর যদি এখানে ভেরিয়েবল 3 কেন হলো? মানে এখানে তো 2 হতে পারতো। ভেরিয়েবল 2 কেন হবে? ম্যাট্রিক্সের আচ্ছা, ম্যাট্রিক্সের কলাম কতগুলো আছে? 3খানা। 3টে। আর ভ্যারিয়েবলটা আসে মানে ম্যাট্রিক্সের কলাম গুলো আসছে কি করে? ভ্যারিয়েবল থেকেই আসছে। তুমি যখন আচ্ছা, কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বানাচ্ছো, কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যখন বানাচ্ছো ভালো করে দেখো, এই যে
এই যে ওয়ান, এই ওয়ানটা কি এক্স ওয়ান এর কোএফিসিয়েন্ট দেখো, প্রথম হ্যাঁ ম্যাট্রিক্স স্যার এক্স ওয়ান এর, থ্রি, থ্রি হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সে এক্স ওয়ান এর কোএফিসিয়েন্ট। ফ্রেন্ড তার মানে কি প্রথম প্রথম যে কলাম সেটা হচ্ছে এক্স ওয়ান এর কোএফিসিয়েন্টের কলাম, হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে এক্স টু এর কোএফিসিয়েন্টের কলাম, ফ্রেন্ডের কলম থার্ডটা হচ্ছে এক্স থ্রি, মানে এক্স থ্রি এর কোএফিসিয়েন্ট। হ্যাঁ। তো কলাম যেটা, কলাম রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ ভ্যারিয়েবল কে, এটা লিখে রেখে দাও, শর্টে লিখে রেখে দাও। কলাম যেটা, কলাম সেটা তোমার রিপ্রেজেন্ট করছে কি ভ্যারিয়েবল থেকে, বা ভ্যারিয়েবল থেকে কলামটা আসছে। আর রো হুম গুলো আসছে কি থেকে, নাম্বার অফ ইকুয়েশন থেকে, নাম্বার অফ ইকুয়েশন। এটা আমি আগের দিনও বলেছিলাম, যখন আমি এম বাই এন ম্যাট্রিক্সটা বানালাম, এমটা হচ্ছে রো, তো রোটা আসছে কি করে, এম নাম্বার অফ ইকুয়েশনস ছিল বলে। আর এন নাম্বার অফ কলামটা আসছে কি করে, কারণ সেখানে এন নাম্বার অফ ভ্যারিয়েবলস ছিল বলে। ঠিক আছে, ওকে। ওকে স্যার, আন্ডারস্টুড। বেশ, এবার এখানে এসো। এখানে আমার কি এসছে, ইনফাইনাইট সলিউশন এসছে। ওকে, বেশ, এবার ভালো করে বোঝো, ঠিক আছে, মন দিয়ে শুনবে, খাতা পেন রেখে দাও, মন দিয়ে শোনো। কথা হচ্ছে যে ইনফাইনাইট সলিউশনটা কেন আসছে, ইনফাইনাইট সলিউশনটা কেন আসছে, তার আগে বুঝতে হবে ইউনিক সলিউশনটা কেন আসে। ইউনিক সলিউশন তখনই আসে যখন সেখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল একে অপরের উপর ডিপেন্ডেন্ট হবে। কি বললাম, ইউনিক সলিউশন তখনই আসে যখন প্রত্যেকটা ভ্যারিয়েবল একে অপরের উপর ডিপেন্ডেন্ট হবে। ওকে, ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এবার ইনফাইনাইট সলিউশন কখন আসবে, যদি সেখানে আমি অ্যাটলিস্ট একটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাই। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, সেটা অন্য কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে না, ইনফ্যাক্ট উল্টোটা হবে, তার উপরে অন্য ভ্যারিয়েবল গুলো ডিপেন্ড করতে পারে। ধরো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, তিনটে ভ্যারিয়েবল। এবার আমি কি বলছি, এক্স থ্রিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি এক্স থ্রি তুমি যদি ক্যালকুলেট করতে চাও, সেটা এক্স ওয়ান এক্স টুর হেল্প লাগবে না। কিন্তু এমন হতে পারে এক্স ওয়ান এক্স টু ক্যালকুলেট করার জন্য এক্স থ্রির হেল্প লাগছে, সেটা হতে পারে। এবার যেহেতু এক্স থ্রি কে ইন্ডিপেন্ডেন্ট বলছি, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি যদি বলি এক্স থ্রি ইকুয়ালস টু ফাইভ, তুমি বলবে না স্যার এক্স থ্রি ইকুয়ালস টু টু, আরেকজন বলবে এক্স থ্রি ইকুয়ালস টু সেভেন। মানে এক্স থ্রির যে ভ্যালুটা যে যার খুশি মতো নিতে পারে, সে একদম ইন্ডিপেন্ডেন্ট। তার ফলে কি হচ্ছে, যদি ইনফাইনাইট নাম্বার অফ স্টুডেন্ট আমার ক্লাসে থাকে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এক্স থ্রির ভ্যালু আমি পাবো, যেহেতু সেটা ইন্ডিপেন্ডেন্ট, সে কারোর ওপর ডিপেন্ড করবে না। আর তার জন্যই কি হয়ে যায়, তার জন্যই সেখানে ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করে যায়। তা এখন কোশ্চেন হচ্ছে, ইনফাইনাইট ভ্যারিয়েবল কোনটা সেটা আমি বুঝবো কিভাবে। আর এখানে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্লাসে তোমাদেরকে এটা শেখাবে না। আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি ক্লাসে এটা শিখিয়েছে। তোমাদের দাসপালের যে টেক্সট বুক, সেখানেও বলা নেই। ওকে, ভালো করে মন দিয়ে শিখে নাও। অনেকে বলবে যে লাস্ট যে কলামটা আসছে সেটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, না, সেটা নিয়ম নয়। ভালো করে শিখে নাও, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু মোর দ্যান ওয়ানও হতে পারে, এমন নয় যে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করে বলবে যে লাস্ট কলামটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে। তো তোমাকে ডেপথে শিখতে হবে জিনিসগুলো। ভালো করে শোনো, তুমি যখন রো ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করে ফেললে, সমস্ত কিছু ক্যালকুলেশন হয়ে গেছে, র্যাঙ্ক ট্যাঙ্ক সবকিছু বের করে ফেলেছো, এখন তোমাকে দেখতে হবে সেখানে নন পাইভট কলাম কোনটা আছে। কি বললাম, নন পাইভট কলাম। কি বললাম, নন পাইভট কলাম কি আছে সেটা দেখতে হবে। আমার এই যে স্ক্রিনে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এখানে পাইভট কলাম কোনটা, পাইভট কলাম মানে হচ্ছে যে কলামে পাইভট এলিমেন্ট এক্সিস্ট করছে। ফার্স্ট কলামে আমি পাইভট এলিমেন্ট পাচ্ছি, ওয়ান হচ্ছে পাইভট এলিমেন্ট, দেখো ইয়েলো কালারে মার্ক করা আছে। সেকেন্ড কলামে আমি পাইভট এলিমেন্ট পাচ্ছি, থ্রি হচ্ছে পাইভট এলিমেন্ট। থার্ড কলামে কি পাইভট এলিমেন্ট আছে? না স্যার। পাইভট এলিমেন্টের না স্যার। ডেফিনেশন, হ্যাঁ, পাইভট এলিমেন্টের ডেফিনেশনটা মনে রাখবে। কি বলেছিলাম,
প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট সেটাকে বলা হয় পাইভট এলিমেন্ট। কিন্তু থার্ড রোতে, থার্ড কলামে আমি কিন্তু কোনো রকমের পাইভট এলিমেন্ট পাচ্ছি না। তার মানে কি হলো, থার্ড কলাম হচ্ছে নন পাইভট কলাম। স্যার হ্যাঁ। একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। ধরুন ইকোলন ফর্মে এনে এর ধরুন র্যাঙ্কটা 3 এলো, মানে হুম। থার্ড রো এর থার্ড কলম, মানে যেখানে 0 আছে ওখানে যদি একটা কোনো এলিমেন্ট চলে আসে, হ্যাঁ, আর লাস্টে 12 এর তলায়ও কোনো এলিমেন্ট এলো, তাহলে কি এইটা মানে নাম্বার অফ ইয়ে আর মানে নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল টু হয়ে যাবে তো তখন? র্যাঙ্ক অবশ্যই ইকুয়াল। অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমি আমি যে এতক্ষণ নন পাইভট কলাম বোঝাচ্ছিলাম, তুমি শুনেছো তো এটা? তুমি কিন্তু এখনো সেই ইউনিক আর ইনফাইনাইটের কনফিউশনে আছো। হ্যাঁ স্যার বুঝেছি। শিওর তুমি? হ্যাঁ এখানে স্যার। নন এখানে নন পাইভট কলাম কোনটা? এখানে নন পাইভটেড কলাম হচ্ছে ইয়েতে থার্ড কলম, থার্ড নিচেরটা, থার্ড রো, থার্ড থার্ড রো। থার্ড রো নন পাইভট কলাম বলছি, এবার তুমি থার্ড রো অ্যান্সার করছো। না মানে মানে ইয়ে তলাটা থার্ড, মানে -1 1 আর 0, ওই কলমটা। হ্যাঁ, -1 1 0 থার্ড কলাম হচ্ছে নন পাইভট কলাম। আচ্ছা, থার্ড কলামটা কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে পেয়েছো? থার্ড কলমটা ইয়ে ভেরিয়েবলের, এই তো নিচে, মানে এ র্যাঙ্ক এর ভেরিয়েবল, র্যাঙ্ক এ দেবদীপ ম্যাট্রিক্সটা। দেবদীপ ঠান্ডা মাথায়, তুমি পুরো একদম অন্ধকারে আছো, আমি পরিষ্কার বুঝতে পারছি। পুরো অন্ধকারে আছো, একটু ভালো করে দেখো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বানাচ্ছি সেটা দেখো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে কলাম আসছে না, সেই কলামটা আসছে ভ্যারিয়েবলের রেসপেক্টে। আচ্ছা। ঠিক আছে? ফার্স্ট যে কলামটা সেটা হচ্ছে x1 এর কলাম, সেকেন্ড কলামটা হচ্ছে x2 এর কলাম, একটু থার্ড কলামটা হচ্ছে x3 এর কলাম। তাহলে এখানে নন পাইভট কলাম যেটা এসছে সেটা কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে? সেটা x3 হচ্ছে x3 এর রেসপেক্টে। তাহলে x3 টা কি হচ্ছে? x3 টা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, বা যেটা আমি একটু আগে তোমাকে বললাম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? সে ফ্রি, সে স্বাধীন। হ্যাঁ। তো x3 কে বলা হবে ফ্রি ভ্যারিয়েবল। ওকে, নেক্সট লেখো। হ্যাঁ। আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি যাতে তুমি পরে বুঝতে পারো। হেয়ার হেয়ার থার্ড কলাম, পরীক্ষায় এত না লিখলেও চলবে। হেয়ার থার্ড কলাম ইজ দ্য নন পাইভট কলাম, নন পাইভট কলাম। ওকে, সো x3 is the only free variable। এখানে একটাই ফ্রি ভ্যারিয়েবল আছে, সেটা কি? x3, only free variable। ওকে, x3 is the only free variable। তাহলে x3 যেহেতু ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে, তাহলে x3 ইকুয়ালস আমি যে কোনো একটা নাম্বার নিয়ে নিই না? তো লেট x3 ইকুয়ালস টু k। টা কি? k কিন্তু এনি নাম্বার হতে পারে। কে আমার কাছে 10 হতে পারে, তোমার কাছে 5 হতে পারে, আরেকজনের কাছে 7 হতে পারে। আর এই যে কে আমি ধরে নিয়েছি, এটা যেহেতু ভ্যারি করছে, যার জন্যই আমার ইনফাইনাইট সলিউশনটা আসছে। তো ইনফাইনাইট সলিউশন আসার জন্য মেন মেন কি বলবো, মেন দলের যে পান্ডা যেটাকে বলা হয়, হিরো, হিরো অফ দা সিস্টেম অফ ইকুয়েশন, সেটা কে? সেটা হচ্ছে x3। এই হচ্ছে মেন কারণ যার জন্য তুমি অতগুলো সলিউশন পাচ্ছ। ওকে, তাহলে এবার তুমি সলিউশন গুলো পাবে কিভাবে? একটা তো পেয়ে গেলে s3 ইকুয়ালস টু কে, তোমাকে কি করতে হবে? আবার সিস্টেম অফ ইকুয়েশন গুলোকে একবার লিখতে হবে। দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, system of equations transformed। স্যার ব্যাক সাবস্টিটিউশনে যেতে হবে এবার। হ্যাঁ, back substitution, transformed in the form। কি পাচ্ছ দেখো, কি এসছে লাস্টে? 1 2 -1 10, তাই না? মানে x1, আচ্ছা x1 ছিল না xyz ছিল? x1 ছিল। তাহলে x1 প্লাস 2x2 মাইনাস x3 ইকুয়ালস টু 10।
আচ্ছা, তারপরে কত হচ্ছে 3x1 প্লাস x3, সরি 3x2 প্লাস x3 ইকুয়ালস টু হচ্ছে 12। আর আর তো কিছু নেই, এই দুটোই আছে, এই দুটোই আছে। এবার তুমি দেখো অলরেডি ধরে নিয়েছো x3 ইকুয়ালস টু k, তাহলে বাই ব্যাক সাবস্টিটিউশন মেথড আচ্ছা x3 তো k তুমি অলরেডি ধরে নিয়েছো, সেটাকে রাখো। x2 কত আসছে? 12 minus k by 3। 12 মাইনাস k বাই 3, 12 মাইনাস k বাই 3। আচ্ছা, তাহলে x1 কত আসছে? দেখো 10 প্লাস k মাইনাস 2/3 ইন্টু 12 মাইনাস k, হ্যাঁ কিনা? এটা তোমার x1 আসছে, এটা রাফে করছি আমি। এটাকে একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসছে? 10 প্লাসটা রেখে দিই, 10 প্লাসটা রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 3k আর এখানে হচ্ছে প্লাস 2k, মানে হচ্ছে 5k। 5k মাইনাস 24 ডিভাইডেড বাই 3, সিম্পলিফাই করলে হচ্ছে 5k প্লাস হচ্ছে 6 ডিভাইডেড বাই 3। দেখো তো এটা আসছে কিনা। x1 ইকুয়ালস টু 5k প্লাস 6 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে তোমার ইনফাইনাইট সলিউশন। ওকে, আচ্ছা এই রাফের ক্যালকুলেশনটা না রাখলেও চলবে, এটা তুমি বুঝিয়ে দিতে পারো। দেখো বুঝতে পারলে? এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে ইনফাইনাইট সলিউশন, তো ঠিক আছে, তুমি আমাকে একটা সলিউশন বলো যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এবার তুমি কে ইকুয়ালস টু কিছু একটা পুট করে দেখে নাও কত আসছে। ধরো ফর এক্সাম্পল কে ইকুয়ালস টু আমি 0 নিচ্ছি, ওকে। আর তোমার তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে, আমি জাস্ট এখন তোমাদেরকে একটু বলছি, অ্যান্সার এখানেই শেষ। ওকে, সো দা নিচে লিখে দেবে, সো দা সলিউশনস আর, সো দা সলিউশনস আর কে হচ্ছে 5k প্লাস 6, 3 এই ডিভাইডেড বাই 3, 12 মাইনাস k ডিভাইডেড বাই 3, k, বাস কমপ্লিট। ওকে, আচ্ছা এটা কিন্তু ম্যাট্রিক্স ফর্মে লিখিনি, এটাকে ম্যাট্রিক্স ভাববে না, কমা দিয়ে দিয়ে লিখেছি, মানে আমি জাস্ট ভ্যারিয়েবল গুলোকে লিখেছি। আচ্ছা এবার আমি কি বললাম, যদি তোমাকে কখনো জিজ্ঞেস করা হয় যে ঠিক আছে ইনফাইনাইট সলিউশন তো এক্সিস্ট করবে, তুমি যে কোনো একটা সলিউশন বলো, তুমি তাহলে কে এর ভ্যালু পুট করবে। কে এর ভ্যালু তুমি একবার 0 পুট করে একটা সলিউশন বলে দাও, দেখো যদি আমি কে ইকুয়ালস টু 0 পুট করি তাহলে কত আসছে। তাহলে প্রথমে স্যার, আসছে 6। বলো। একটা কথা বলছি স্যার, এটাকে আমি রো ফর্মে লিখলাম কেন এটাকে? দেবদীপ তুমি মন দিয়ে শুনছো না, আমি বললাম এক্ষুনি এক্ষুনি এইমাত্র বললাম যে এটাকে ম্যাট্রিক্স ভাববে না, ম্যাট্রিক্সে কখনো কমা লেখা হয়? ম্যাট্রিক্সে No. কমা থাকে? তাহলে মন দিয়ে শোনো ক্লাসগুলো। এটাকে আমি জাস্ট মানে আমার সলিউশন গুলোকে একটা কি বলে পেয়ার ফরম্যাটে রেখেছি। ওকে, তো এবার তুমি যদি এভাবে রাখতে চাও রাখো না, কোনো ব্যাপার নেই, তুমি রাখতেই পারো। 5k প্লাস 6 ডিভাইডেড বাই 3, 12 মাইনাস k ডিভাইডেড বাই 3, কে রাখো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি। ওকে, যেটা বলছিলাম, ব্রেক হয়ে গেল। যদি কে ইকুয়ালস টু 0 পুট করি তাহলে কি আসছে সলিউশনটা? আসছে তোমার 2 আসছে, হ্যাঁ কিনা প্রথমে, তারপরে দেখো 4 আসছে, তারপরে দেখো 0 আসছে, 2 4 0। আর তুমি যদি মনে করো যে এটা কি সলিউশন হচ্ছে, একবার চেক করে দেখি, চেক করে দেখতে পারো। ওকে, প্রথম তোমার যে গিভেন ইকুয়েশন ছিল সেখানে 2 4 0 একবার পুট করে দেখো স্যাটিসফাই করছে কিনা। অনেক সময় কি হয়, এক্স্যাক্টলি স্যাটিসফাই না করলে নিয়ারলি ইকুয়ালস টু এক্সিস্ট করে যায়। ওকে, ধরো 10 আসছে না, 9.99 কিছু একটা আসছে, বা 10.01 সামথিং কিছু একটা আসছে, সেরকম হতে পারে। ওকে, সেরকম আসা মানে ভুল নয় কিন্তু। 2 4 0 পুট করে দেখো আসছে কিনা। প্রথম ইকুয়েশনে কত হচ্ছে? 4 2 8, 8 প্লাস 2 10, স্যাটিসফাই করছে। সেকেন্ড ইকুয়েশন স্যাটিসফাই করছে, দেখো -2 প্লাস 4,
তার মানে হচ্ছে +2 হ্যাঁ হয়ে যাচ্ছে। থার্ড ইকুয়েশন 2 2 4, 4 আর এখানে 4 8 স্যাটিসফাই করছে, তিনটে ইকুয়েশনই স্যাটিসফাই করছে। তুমি যদি চাও তো কে ইকুয়ালস টু 1 ধরেও দেখতে পারো, ঠিক আছে? তো এইভাবে তোমাকে ইনফাইনাইট সলিউশনটা বের করতে হয়। বলো, কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট দিন আমরা কি করবো বলো তো? নেক্সট দিন আমরা একটা ম্যাট্রিক্স দেবো, যেখানে তোমার কাছে আননোন টার্ম থাকবে, ল্যামডা, মিউ, আলফা, এই সমস্ত আননোন টার্ম থাকবে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে ল্যামডা মিউ এর কোন ভ্যালুর জন্য ইউনিক সলিউশন থাকবে, ল্যামডা মিউ এর কোন ভ্যালুর জন্য ইনফাইনাইট সলিউশন থাকবে, ল্যামডা মিউ এর কোন ভ্যালুর জন্য কখনোই কোনো সলিউশন থাকবে না। তো এই টাইপের একটা কোশ্চেন আসে, তোমার সেখানে দেখবে তোমাকে 7 নাম্বার দিয়ে দেবে, 7 নাম্বার বা 8 নাম্বার একটা অঙ্কে দিয়ে দেবে। ঠিক আছে না? বেশ, কেউ কিছু জিজ্ঞেস করবে আজকে, নাহলে আমি ক্লাসটা এন্ড করবো। তোমাদের স্লটের এক্সাম কেমন হলো? স্যার গুড স্যার। ওকে, सर इजी था আচ্ছা एग्जाम। ভালো আছে ওকে, 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 ঠিক আছে। স্যার। হয়েছে একটা অঙ্ক শুধু নর্মাল ফর্মটা মেলেনি আর কি, মানে নর্মাল ফর্মে আসেনি, বাকি সব কটা অঙ্ক মিলেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অত চাপ নেবে না, সেমিস্টার এক্সামটা বেশি ভালো করে দেবে। চলো তাহলে আজকে এখানে শেষ করছি। ওকে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। थैंक यू सर। হুম।